প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম চিরশত্রু। এখন পড়ছি শেষ অংশ। কৌশলে স্টাফিডের সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিল হানিকাট আর নিউবোল্ডের ঘাড়ে। অপেক্ষাকৃত শিথিল কিছু অপরাধের দায় নিজের ঘাড়ে নিল শুধু। ওয়াগন হুইলের এক রাইডার উইল রজেল ঢুকলো ঘরে। ক্যানাভানের কানে কানে কি যেন বলল সে। কি জন্যে এসেছে ও? ভুরু কুচকে প্রশ্ন করল জো। দেখা করতে চায় তোমার সঙ্গে, জবাব দিল রজেল। আর কিছু বলেনি। বিরক্ত চেহারায় দরজার দিকে এগুলো জো। মাঝপথে একবার থেমে দাঁড়িয়ে বলল, কেউ একজন মার্শের জবানবন্দি লিখে ফেলো। কে লিখবে? আমি। সাগ্রহে বলল ডক সোলোটার। ঝটপট লিখে ফেলো তাহলে, বলল জো। সিঁড়ি পেলে তার সামনেই মার্শের হাতে সই করিয়ে নেওয়া যাবে ওটায়। রুম থেকে বেরিয়ে এলো সে। পার্লারে পা দিয়ে মেরিলিনকে দেখতে পেল। ওকে দেখেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মেরিলিনের। হাত বাড়িয়ে ছুটে এলো। জোর বুকের সঙ্গে প্রায় মিশে গিয়ে বলল, জো, আর কোনো উপায় না পেয়ে চলে এসেছি। রাগ করনি তো? উপায় না পেয়ে মানে? অস্বস্তির সঙ্গে জানতে চাইল জো। না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, প্রায় ফিসফিসিয়ে বলল মেরিলিন। তুমি জানো আর একটু পরেই কি ঘটতে যাচ্ছে এখানে? সায় দিল মেরিলিন। জানি। কাঁধের উপর থেকে মেরিলিনের হাত নামিয়ে দিল জো। ওকে পাশ কাটিয়ে জানালায় এসে সদর রাস্তার দিকে তাকালো। ওকে অনুসরণ করে পেছনে এসে দাঁড়ালো মেরিলিন। বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি, কিন্তু কোনো কথাই কানে তুলছে না। বাবাকে এখানে একেবারে অন্য মানুষ, এখন একেবারে অন্য মানুষ বলে মনে হচ্ছে। কাল রাতের মতো যখন পিস্তল হাতে আমাকে খুন করার জন্য দাঁড়িয়েছিল পেছনের দরজায়, খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো জো। আড়ষ্ট হয়ে গেল মেরিলিন। বাবা জেগে আছে আমার জানা ছিল না। বিশ্বাস করো, আমি দেখে এসেছিলাম বাবা ঘুমোচ্ছে। তাছাড়া আসলে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল বাবা। ঘুরে দাঁড়ালো জো। মেরিলিন, রাখো এসব ফালতু কথা। বলো কেন এসেছো এখানে? ঠোঁট কামড়ে ধরল মেরিলিন। সে সে কথা কি মুখ ফুটে বলতে হবে আমাকে? বুঝতে পারো না? না। হোটেলের পড়ছে তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হলো, সেদিনই আমার কাছে মিথ্যে কথা বলেছ তুমি। টাইলারের হোটেলে থাকা সত্ত্বেও নেই বলেছিলে। তারপর ওই দিন রাতেও আমাকে সাহায্য করার ভান করেছ। আসলে আমাকে আটকে রাখতে চেয়েছিলে তুমি। আমি যখন তোমার নিষেধ অগ্রাহ্য করে পালিয়ে এলাম, তখন দরজা ভেঙে এক লোক ঘরে ঢুকে গুলি চালায়। তার মানে আগে থেকেই ওই লোক জানতো আমি তোমার রুমে আছি। আর কাল রাতে পেছনের দরজায় যেতে বলে নরম্যানের হাতে তুলে দিতে চেয়েছিলে আমাকে। তোমার বাবার হাতে পিস্তল দেখেছি আমি। আগাগোড়া আমার সঙ্গে মিথ্যাচার করে এসেছো তুমি। এরপরও আশা করো আমি আপনা আপনি বুঝে নেব কেন এসেছো তুমি? ঘন ঘন মাথা নাড়ল মেরিলিন। আমাকে ভুল বুঝেছ তুমি জো। সেদিন আমি ভেবেছিলাম মিস্টার টাইলার সত্যি চলে গেছে। ওর মতো অন্য কাউকে বোধহয় টাইলার ভেবে ভুল করেছিলাম। তোমাকে আমার রুমে আটকে রাখতে চেয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম ওখানে তুমি নিরাপদ। আর গত রাতে হাত তুলে ওকে থামালো জো। বাদ দাও। মাথা নাড়ল মেরিলিন। কিন্তু আমাদের ভুল বোঝাবুঝির মোটেও ভুল বুঝিনি আমি, শুকনো গলায় বলল জো। রাগ ঝলসে উঠল মেরিলিনের চেহারায়। আচমকা খপ খপ করে মেরিলিনের হাত খামচে ধরল জো। টেনে নিয়ে এলো ওকে দরজার কাছে। তারপর একপাশে সরে দাঁড়িয়ে দরজা মিলে ধরে বলল, বিদায় মেরিলিন। জানি না কি মতলবে এসেছিলে, জানার ইচ্ছেও নেই। তবে এখন একটা কাজ করলে খুশি হব। তোমার বাবাকে বলবে ইউনিটায় তার খেলা শেষ, এখনো পালানোর শেষ সুযোগ আছে। মুখ চোখ বিকৃত হয়ে গেল মেরিলিনের। রাগে থরথর করে কাঁপতে লাগলো সে। আচমকা বা হাত তুলে চটাস করে এক চর কষিয়ে দিল ক্যানাভানের গালে। জো বলল, ধন্যবাদ মেরিলিন। এই প্রথম একটা কাজে সততার পরিচয় দিলে তুমি। ঝট করে ঘুরে প্রায় দৌড়ে
পাল্লা ছেড়ে বেরিয়ে গেল মেরিলিন। 16। তিনজন লোক বেরিয়ে এলো ব্যাংকের পেছন দিক থেকে। ওদের অনুসরণ করলো আরো কজন। ছোট আরেকটা দল বেরিয়ে এলো এরপর, এবং আরো একটা। এভাবে প্রায় জনা 30 লোক জড়ো হলো ব্যাংকের সামনে। সবার হাতেই রাইফেল। ডাক্তার বাড়ির জানালা থেকে ওদের কাজ কারবার দেখছে জো, ক্যানাভ্যান আর ড্যান গোমেজ। ইতিমধ্যে পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। ফুরিয়ে যাচ্ছে আরো একটা দিন। অনেক লোক জোগাড় করেছে দেখছি, নরম্যান বলল ড্যান গোমেজ। আমি ভেবেছিলাম বেশি হলে 10-12 জন হয়তো জোগাড় করতে পারবে। এ সময় মাথার উপর রুমাল নাড়াতে নাড়াতে এগিয়ে এলো এক লোক, বেন নরম্যান। আমি ওর সঙ্গে কথা বলছি জন, বলল জো। এই ফাঁকে শেরিফকে খুঁজে বের করো। এই মুহূর্তে ওকেই আমাদের সবচেয়ে বেশি দরকার। কোথাও যাচ্ছি না আমি, এখানেই থাকবো। না, যা বলছি শোনো। যে করে হোক খুঁজে আনো শেরিফকে। মার্শের জবানবন্দি ওকে শোনানো দরকার। আমি নরম্যানের সঙ্গে কথা বলবো। এই সুযোগে বার্ন থেকে ঘোড়া নিয়ে বেরিয়ে যাবে তুমি। ওরা তোমাকে দেখতে পেলেও গুলি চালানোর সাহস পাবে না। মুখ বাঁকালো গোমেজ। কিন্তু আমার তো এখানে থাকা দরকার। তুমি না গেলে অন্য কাউকে পাঠাতে হবে। তবে আমি এমন কাউকে পাঠাতে চাইছিলাম যাকে শেরিফ ভালো করে চেনে, এবং ওয়াগন হইলে তার বিশেষ গুরুত্ব আছে। সে হিসাবে তোমার চেয়ে যোগ্য আর কাউকে তো দেখছি না। শেরিফকে এখন কোথায় পাবো? একটু খোঁজ করলেই পেয়ে যাবে। তা না হলে ভীষণ বিপদে পড়ে যাব আমরা। বড়জোর দিনের আলো মিলিয়ে যাওয়া পর্যন্ত ওদেরকে ঠেকিয়ে রাখা যাবে। অন্ধকার ঘনালে ঘনালে কি হবে নিজেই বুঝে নাও। হতাশায় দীর্ঘশ্বাস ফেলল গোমেজ। বেশ, যাচ্ছি। তবে আগেই বলে রাখছি, আগামীতে কোনো লড়াই বাঁধলে শেরিফের খোঁজে তোমাকে যেতে হবে। আচ্ছা, যাব, বিড়বিড় করে জবাব দিল জো। জানালা দিয়ে বাইরে তাকালো সে। বেন নরম্যান পৌঁছে গেছে। পিকেট ফেন্সের ছোট গেট ঠেলে উঠানে ঢুকলো সে। দরজার দিকে এগোলো জো। ঘাড় ফিরিয়ে গোমেজের উদ্দেশ্যে বলল, সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো, বিড়বিড় করে বলল ওয়াগন হুইল ফোরম্যান। পার্লারের দরজা খুলে পড়ছে বেরিয়ে এলো জো। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে নরম্যান। শুকনো হেসে জো বলল, হ্যালো বেন, কি চাই? কি চাই তুমি জানো, সংক্ষিপ্ত জবাব দিল নরম্যান, গলার স্বর রুক্ষ। মার্শ আর নিউবোল্টকে চাই আমি। ওদের ফেরত দাও। তোমাদের তাহলে নিরাপদে শহর থেকে বেরিয়ে যেতে দেওয়া হবে। মাথা নাড়ল ক্যানাভান। সব ঝামেলা মিটিয়ে তবে আমরা শহর ছাড়ব বেন। শেরিফ যতক্ষণ না আসছে মার্শ আর নিউবোল্ট ততক্ষণ আমাদের হেফাজতেই থাকবে। শেরিফ এলে তার হাতে সোপর্দ করব দুজনকে। না, আমাদের হাতে তুলে দিতে হবে, ধমকে সুরে বলল নরম্যান। নইলে মারাত্মক বিপদ হবে তোমাদের। হোক, ওদের ছিনিয়ে নিতে বাধ্য করো না, পারলে নাও। অর্বাচীনের মতো কথা না বলে বাস্তব অবস্থা বোঝার চেষ্টা করো। মার্শ আর নিউবোল্ট শেরিফের কাছে মুখ খুললে তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখো। মাথা নাড়ল নরম্যান। লম্বা শ্বাস টানল। আমার কিছুই হবে না। ওদের মিথ্যে কথার জবাব আমার কাছে তৈরি আছে। তাছাড়া ভয় কি? স্বেচ্ছায় তুমি ওদের না দিলে আমরা ছিনিয়ে নেব। আসছি শিগগিরই। ইউনিটার সবাই আমাদের পেছনে আছে। তাই করো, আমরা তৈরি আছি, বলল জো। ফিরে চলল নরম্যান। পিকেট ফেন্সের দরজা খুলে ঘুরে তাকালো একবার। আমার কথা শুনলে ওয়াগন হুইল পুরোটাই তোমার হতো, তিক্ত কণ্ঠে বলল সে। তুমি তোমার বাবার মতোই গোয়ার এবং নির্বোধ। বাবাকে তুমি পছন্দ করতে না, তাই না? ওকে ঘৃণা করতাম আমি। ঘুরে হন হন করে হাঁটতে শুরু করলো নরম্যান। পেছন থেকে চেঁচিয়ে জো জিজ্ঞেস করলো, সেই রাতে আমাদের রাঞ্চের হামলাটা তোমার সাজানো নাটক ছিল, ঠিক না? নরম্যান জবাব দিল না। দ্রুত পায়ে ব্যাংকের সামনে অপেক্ষামান জনতার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে পড়ো জো, পার্লার থেকে ডাকলো কিম এলিস। যে কোনো মুহূর্তে হামলা চালাবে ওরা। ঘরে ঢুকে দরজা আটকে দিল জো।
গোমেজ গেছে? হ্যাঁ। সবাইকে এখানে আসতে বলো, বলল জো। জানালায় এসে বাইরে তাকালো আবার। বেন নরম্যান হাত নেড়ে কি যেন বোঝাচ্ছে জনতাকে। হামলার পরিকল্পনা নিচ্ছে হয়তো। আক্রমণের কৌশল বুঝিয়ে দিচ্ছে নরম্যান। মিনিট খানেক পরেই ডক চোলোটারের বাড়ির দিকে এগোতে শুরু করলো ওরা। সংখ্যায় ওরা বিশাল। পরে আরও 5-6 জনের একটা সশস্ত্র দল এসে যোগ দিয়েছে। ওদের আক্রমণের ধরনেও সংখ্যার বিশালত্বের ছাপ প্রচ্ছন্ন হয়ে উঠেছে। মিছিলের মতো এগিয়ে আসছে ওরা। প্রতিপক্ষের এই বিশাল আকার দেখে যে কারো মনে ভয় ঢুকে যাওয়া স্বাভাবিক। কিন্তু ঘাবড়ালো না ওয়াগন হুইল ক্রুরা। রাইফেল হাতে শক্ত অবস্থান নিয়ে বসলো ওরা বিভিন্ন জানালা আর দরজার কাছে। আরও কাছে আসতে দাও ওদের, বলল জো। তারপর সামনে মাটি লক্ষ্য করে গুলি চালাবে। তাতে না থামলে পায়ে গুলি করবে ওদের। চোতের মতো এগিয়ে আসছে শত্রু বাহিনী। অপেক্ষা করতে লাগলো জো। বাড়ির 200 গজের মধ্যে আসার পর গুলি চালানোর হুকুম দিল ও। চালাও গুলি। জোর নির্দেশ মতো কাজ করলো ওরা। জানালা দরজা জানালার আড়াল থেকে গর্জে উঠল রাইফেলগুলো। জনতার সামনে 30 গজ দূরে ধুলোর মেঘ ওড়ালো ওদের বুলেট। ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ল পুরো দলটা। যারা সামনে ছিল সাইড ওয়াক লক্ষ্য করে ঝাঁপ দিল তারা। তারপর পাল্টা গুলি বর্ষণ শুরু হলো। হাঁটুর উপর রাইফেল রেখে লক্ষ্য স্থির করে গুলি ছুটতে শুরু করলো প্রতিপক্ষ। ঝনঝন শব্দে চোলোটারের বাড়ির জানালার কাজ ভেঙে পড়তে লাগলো। বাইরে নরম্যানের গলা শুনল জো। গলা চড়িয়ে হুকুম দিচ্ছে। হঠাৎ কয়েকজন লোক গুলি ছুটতে ছুটতে এঁকে বেঁকে চোলোটারের বাড়ির দিকে ছুটে এলো। পায়ে গুলি করো ওদের, চেঁচিয়ে উঠল জো। একটাও যেন ভিতরে ঢুকতে না পারে। গর্জে উঠল কয়েকটা রাইফেল। দৌড়ের উপর আচমকা ঝাঁকুনি খেয়ে থেমে গেল কজন, যেন পেছন থেকে কেউ টেনে ধরেছে ওদের। তারপর হাঁটু চেপে ধরে বসে পড়ল ওরা। জবাই করা গরুর মতো গড়াগড়ি খেতে দেখা গেল কয়েকজনকে। একজন মাথার উপর হাত তুলে আর্তনাদ করে উঠল। হাত থেকে খসে পড়ল তার রাইফেল। হাঁটু ভাঁজ হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ল সে। আর নড়ল না। হঠাৎ ছত্রভঙ্গ হতে শুরু করলো জনতা। আশ্রয়ের খোঁজে ছুটল দুপাশের দালান কোঠার উদ্দেশ্যে। চিৎকার করে হাত পা ছুড়ে ওদের থামানোর চেষ্টা করলো নরম্যান। কেউ কান দিল না তার কথায়। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল রাস্তাটা। কেবল গুলিবিদ্ধ লোকগুলো চিত হয়ে পড়ে থাকলো। ব্যাগ হাতে উঠে দাঁড়ালো ডক চোলোটার। দরজার কাছে গিয়ে মুখ টিপে হেসে বলল, মানা করো না, এখন আমি নিরপেক্ষ। বাইরে এসে প্রথমে যাকে সামনে পেল তার পাশে ব্যাগ খুলে বসে পড়ল ডক। যখন পরীক্ষার পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসার পর ছুটল আরেকজনের কাছে। মোটামুটি 4 জনের ক্ষতের পরিচর্যা ছেড়ে বাকিদের জখম পরীক্ষা করে উঠে দাঁড়ালো সে। চেঁচিয়ে ডাকলো জোকে, এখানে কাউকে পাঠাও, ভেতরে নিয়ে যেতে হবে এদের। আমি যাচ্ছি। উঠে দাঁড়ালো চার্লি ফোর্ড। ধরাধরি করে আহত 4 জনকে ভেতরে আনা হলো। ওদের চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়ল ডাক্তার। আহতদের মধ্যে স্যাম রাসেল রয়েছে, নরম্যানের দলের খুদে রানচারদের একজন। হাঁটুতে গুলি লেগেছে তার, ব্যথায় কোকাচ্ছে, কিন্তু তার মাঝেও শাসিয়ে চলেছে ওয়াগন হুইল ক্রুদের। ভেবো না লড়াই শেষ হয়ে গেছে। ঠোঁট কামড়ে ব্যথা ভোলার চেষ্টা করলো সে। আজ ওয়াগন হুইলকে উচিত শিক্ষা দেওয়া হবে। একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেব তোমাদের। এরপরের আক্রমণে দ্বিগুণ লোক অংশ নেবে। মার্শের কাছে নিয়ে যাও ওকে, নির্দেশ দিল জো। মার্শের কথাগুলো শোনাও ওকে। অন্যদেরও নিয়ে যাও, ওরাও শুনুক। জানালায় কিম এলিসের পাশে এসে দাঁড়ালো জো। ওরা আবার জড়ো হচ্ছে। এবার হয়তো পেছন থেকেও আক্রমণ চালাতে পারে। বাড়ির পেছনেও চোখ রাখার ব্যবস্থা করা দরকার। রান্নাঘরে চলে এলো জো। স্টোভের উপর কেতলিতে কফির জল ফুটছে। একটা কাপ বের করে সেটায় কফি ঢেলে টেবিলে এসে বসলো। টান টান হয়ে আসছে শরীরের পেশিগুলো।
নার্ভাস লাগছে। শেষ পর্যন্ত আয়ত্তে থাকবে তো পরিস্থিতি? অন্ধকারে আবার হামলা চালাবে নরম্যান, সন্দেহ নেই। তখন ওদের ঠেকানো মুশকিল হবে। সে চতুর্মুখী হামলার পায়তারা করলে বেশিক্ষণ টিকবে না ওদের প্রতিরোধ। দেখতে দেখতে বিকেল পেরিয়ে গেল, সূর্য অস্ত গেল, সন্ধ্যা নামল। চারপাশে দ্রুত অন্ধকার জমাট বাঁধতে শুরু করলো। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আবার পার্লারের দিকে পা বাড়ালো জো। উকি দিয়ে শোবার ঘরটা দেখলো একবার। মেঝেতে আহত চারজনকে শোয়ানো হয়েছে। নিউবোল্ডের কম্বল মোড়া লাশটা দেয়ালের কাছে সরিয়ে রাখা হয়েছে। ক্যানাভানকে দেখে ভাবলেশীন চেহারায় তাকালো রাসেল। হোম স্ট্রেডারগুলো মহামিথ্যুক, তিক্ত গলায় বলল সে। এক বর্ণও সত্যি কথা বলে না হারামির বাচ্চাগুলো। বাহ, এখন সবাই মিথ্যাবাদী হয়ে গেছে না? অথচ সে যখন স্ট্যাপিডের জন্য টাইলারকে আর হানিকাটকে হত্যার দায়ে আমাকে দায়ী করেছে, তখন তো বিশ্বাস করেছিলে। তখন বন্দি ছিল না ওরা। বন্দি না থাকলেও নরম্যানের কাছ থেকে টাকা খেয়ে মিথ্যে সাক্ষী দিয়েছিল তারা। তোমাদের জারিজুরি সব ফাঁস হয়ে গেছে, বুঝলে? চোখ বুঝল স্যাম রাসেল। চলে যাও তুমি, একা থাকতে দাও আমাকে। কাঁধ ঝাঁকিয়ে পার্লারে ফিরে এলো জো। বাইরে অন্ধকার আরো নিবিড় হয়ে এসেছে। সদর রাস্তা, দুপাশের দালান কোঠা আর গলিমুখগুলো এরই মধ্যে অন্ধকারে ঢাকা পড়ে গেছে। কিম এলিস ওর পেছনে এসে দাঁড়ালো। অনেকটা স্বগক্তির মতো বলল, এরকম অন্ধকারে হামলা চালানোর সুযোগ হাতছাড়া করতে চাইবে না নরম্যান। আফসাভাবে মাথা নেড়ে সায় দিল জো। সে ভেতরে ঢুকে পড়লে মুসিবতে পড়ে যাব আমরা। তুমি চিন্তা করো না, একটা মাসিও ভেতরে আসতে পারবে না, দীর্ঘ গলায় বলল কিম এলিস। আশ্বস্ত হতে পারল না জো। গলার জোরে একটু গলার জোরে একটা কিছু বললেই তো আর হবে না। বাস্তব পরিস্থিতির বিবেচনায় আনতে হবে। অন্ধকারে চতুর্দিক থেকে হামলা এলে কতজনকে ঠেকাবে ওরা? অন্ধকারে কজনকেই বা নিশানা করা যাবে? হঠাৎ বাইরে থেকে বেন নরম্যানের কণ্ঠস্বর ভেসে আসতেই আড়ষ্ট হয়ে গেল জো। ক্যানাভান, চেঁচিয়ে ডাকলো রানচার। শেষ সুযোগ দিচ্ছি তোমাকে। মার্শ আর নিউবোল্টকে ছেড়ে দাও। পারলে নিয়ে যাও এসে, জবাব দিল ক্যানাভান। দরজার দিকে পা বাড়ালো সে। হঠাৎ মাঝপথে ঝুপ করে বসে পড়ল। আচমকা গুলি ছুটতে শুরু করেছে নরম্যানের বাহিনী। ঝনঝন শব্দে ভেঙে পড়ল জানালার কাচ। হামাগুড়ি দিয়ে দরজার কাছে পৌঁছালো জো। কবাট খুলে প্রতিপক্ষের রাইফেলের অগ্নিঝলক লক্ষ্য করে করাউন পাল্টা গুলি চালালো। অন্য জানালা দরজায়ও জীবন্ত হয়ে উঠল ওয়াগন হুইলের বন্দুক। তুমুল গোলাগুলির মধ্যেই জানালার কাছে কার যেন কোকিয়ে ওঠার আওয়াজ পেল জো। নেতিয়ে পড়ল লোকটা। লিন্ডেন সোল, অনুমান করল সে। ওই পজিশনেই তাকে শেষবার দেখা গিয়েছিল। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল জো। অন্ধকারে হাতড়ে খুঁজে বের করল আহতকে। তার বুকে হাত দিয়ে আঠালো রক্তের স্পর্শ পেল। ভিজে গেল হাতের তালু। ডক, চেঁচিয়ে উঠল সে। ডক চোলোটার। এখানে একজন চোট পেয়েছে। আহত লোক এখানেও আছে। পাশের কামরা থেকে জবাব দিল ডক চোলোটার। ওদের দেখেই আসছি আমি। লিন্ডেন সোলের জায়গায় নিজেই পজিশন নিল জো। অন্ধকারে আগুনের ঝলকানি লক্ষ্য করে গুলি চালালো। পিস্তলের গুলি ফুরিয়ে গেলে নতুন করে আবার গুলি ভরল সেটায়। খানিকক্ষণ পর গোলাগুলির প্রচণ্ডতা কিছুটা কমে এলো। লিন্ডেন সোলের মুখের কাছে হাত নিয়ে জো অনুভব করল এখনো দম আছে, বেঁচে আছে সোল। স্বল্প বিরতির পর নতুন উদ্যমে ফের শুরু হলো গুলি বিনিময়। অনেকক্ষণ স্থায়ী হলো এবার। গোলাগুলির তীব্রতা কমে এলো, একবার বেড়ে উঠল। সময়ের হিসাব ওলটপালট হয়ে গেল জোর। কতবার পিস্তল রিলোড করেছে তাও আর মনে রাখতে পারল না। পাশের ঘরে ব্যথায় কাতরাচ্ছে কে যেন। থেকে থেকে বিক্ষিপ্ত গুলি বিনিময় হচ্ছে এখন। বাইরে
ঠিক উঠোনের কাছ থেকে আচমকা নরম্যান কথা বলে উঠতেই আপদ মস্তক চমকে উঠল জো। চিৎকার করে নরম্যান বলছে, ওরা নাস্তানাবুদ হয়ে গেছে, ভেতরে ঢুকে পড়ো সবাই। দুরদার করে উঠে পড়ল হানাদারেরা। দরজা ঠেলে পাল্লারে ঢুকে পড়ল একটা ছায়ামূর্তি। পিস্তল তুলেই গুলি করল জো নির্দ্বিধায়। হুমড়ি খেয়ে পড়ে যেতে দেখলো আগন্তুককে। পর মুহূর্তে দরজার অন্ধকারে হাজির হলো আরেকজন। ফের ট্রিগার টানল জো। খালি চেম্বারে পিস্তলের আঘাত পড়ার ভোঁতা শব্দ হলো কেবল। আর কোনো উপায় না দেখে খালি পিস্তলটাই ছুঁড়ে মারল জো সজোরে। সঙ্গে সঙ্গে তেড়ে গেল বুনো ষাঁড়ের মতো। লোকটার কাঁধ আর বুকের সঙ্গে ধাক্কা লাগলো। সংঘর্ষে ভারসাম্য হারালো দুজনেই। মাটিতে পড়ে ধস্তাধস্তি শুরু করে দিল ওরা। গড়িয়ে একবার দেয়ালের কাছে চলে এলো, আবার সরে গেল দরজার দিকে। পতনের সময় পিস্তল হাতছাড়া হয়ে গেছে লোকটার, ধারণা করলো জো। একটা গড়ান দিয়ে শত্রুর বুকের উপর উঠে বসলো। মনে মনে ধন্যবাদ জানালো ভাগ্যকে। হাত মুঠো পাকিয়ে এবার এলোপাথারি ঘুষি মারতে শুরু করলো। মারের চোটে একসময় নেতিয়ে পড়ল লোকটা। জ্ঞান হারিয়েছে বুঝতে পারল জো। পরাস্ত শত্রুর বুকের উপর থেকে নেমে মেঝের উপর হাত পা মেলে বসে পড়ল জো। মুখ হা করে শ্বাস টানল। আচমকা ওর খেয়াল হলো গোলাগুলি থেমে গেছে। গুলির শব্দ শোনা যাচ্ছে না আর। বাইরে থেকে কে যেন ওর নাম ধরে ডাকছে। বেন নরম্যান না অন্য কেউ। কর্কশ কিন্তু ভরাট কণ্ঠস্বর। শেরিফ বিল ওয়ালেস। জো ক্যানাভান। চেঁচিয়ে নির্দেশ দিল শেরিফ, বাতি জ্বালো, ভেতরে আসছি আমরা। তোমরা কারা? নিশ্চিত হতে চাইল জো। আমি শেরিফ বিল ওয়ালেস। উঠে দাঁড়ালো জো। হঠাৎ সব আশঙ্কা দূর হয়ে যাওয়ায় রাজ্যের ক্লান্তি যেন চোতের মতো আঘাত করল। হাতড়ে হাতড়ে কোনো মতে টেবিলের কাছে এলো সে। ঝিমঝিম করছে মাথাটা। টেবিল হাতড়ে লণ্ঠন খুঁজে পেল, কিন্তু গুলিতে ওটার চিমনি গুড়িয়ে গেছে। দাঁড়াও, এখানকার লণ্ঠনটা ভেঙে গেছে। ভালো একটা লণ্ঠন খুঁজে বের করতে হবে। চেঁচিয়ে জানালো জো। তবে আপত্তি না থাকলে অন্ধকারেই আসতে পারো। ক্লান্ত দেখাচ্ছে শেরিফকেও। তার ঘুমহীন চোখজোড়া রক্ত জবার মতো লাল। কামরার চারপাশে নজর বোলালো সে। 5 জন আঘাত পেয়েছে। চিকিৎসা চলছে ওদের। ডক চোলোটার দ্রুত হাতে সবার জখমে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। একজন মারা গেছে, উইল রাজেল। লিন্ডেল সোলের অবস্থা তেমন ভালো না, বুকে গুলি লেগেছে। এছাড়া আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এখানকার কাজ শেষ করে বাইরে যেতে হবে তোমাকে, ডাক্তার। ওখানেও কয়েকজনকে কাতরাতে দেখে এসেছি, বলল শেরিফ। শিগগিরই যাচ্ছি আমি, জবাব দিল ডক চোলোটার। জোর দিকে তাকালো এবার শেরিফ। ড্যান গোমেজের কাছে আসল ঘটনা শুনলাম, গম্ভীর মুখে বলল সে। এখন মার্শের মুখ থেকে শুনতে চাই সব। চলো, শোবার ঘরে আছে সে, বলল জো। আর হিউস্টনকেও ডেকে পাঠাচ্ছি। নিউবোল্ডের জবানবন্দি ওর কাছে পাবে। কিম হোটেল পড়ছে আছে হিউস্টন, ওকে আসতে বলো এখানে। আগে বলো নরম্যানের কি অবস্থা, শেরিফকে জিজ্ঞেস করলো এলিস। আমরা আসছি দেখে পালিয়েছে সে, বলল শেরিফ। এখনো ওকে গ্রেপ্তার করছো না কেন? করব, ক্লান্ত গলায় বলল শেরিফ। আজ রাতে তো ওকে আর শহরে পাওয়া যাবে না। কাল ওর রাঞ্চে যাব। কিছুতেই পালাতে পারবে না সে। গত কয়েকদিন ছোটাছুটি করে ভীষণ ক্লান্ত আমি। ডেপুটিদেরও একই অবস্থা। নইলে এখনই রওনা দিতাম। সঙ্গে কাউকে নিয়ে যাও তুমি। কিমকে বলল জো। না, থাক, তুমি দাঁড়াও। শেরিফকে ও ঘরে পৌঁছে দিয়ে আসি আমি। তুমি কেন? চার্লিকে নিয়েই যেতে পারবো আমি। ড্যান এসে পড়েছে, ওকেও নেওয়া যেতে পারে, বলল কিম এলিস। না, ড্যান শেরিফের সঙ্গে থাকবে, বলল জো। আমি গেলে অসুবিধে কিসের? সেলুনে গিয়ে গলাটা একটু ভিজিয়ে আসি এ সুযোগে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো কিম এলিস। জোর মন বলছে শহরেই আছে বেন নরম্যান,
গা ঢাকা দিয়ে আছে কোথাও। নাগাল পেলে একা ওকে কয়েকটা প্রশ্ন করতে চায় সে। হোটেল থেকে হিউস্টনকে নিয়ে ফেরার পথে রিমরকের সামনে থামল জো। এলিস, হিউস্টনকে নিয়ে এগোও তুমি। সেলুনে একটু ঢু মেরে আসছি আমি। আমরাও আসি, একসঙ্গেই ফিরবো না হয়, বলল কিম। এলিস মাথা নাড়ল জো। না না, তোমরা যাও, আমার দেরি হবে না তেমন। ব্যাট উইং ডোর ঠেলে ভেতরে ঢুকলো জো। লোকজনের ভিড় নেই তেমন, বেশিরভাগ টেবিলই খালি পড়ে আছে। এক কোণে পোকার খেলছে কজন জুয়ারি। বেন নরম্যানকে দেখা গেল না কোথাও। বারে দুজন লোক দাঁড়িয়ে আছে, অপরিচিত। তাদের পরনের পোশাক ধুলি মলিন, কিন্তু নিয়মিত পরিচর্যার কারণে চকচক করছে পিস্তলের বাট আর কার্টিজ বেল্ট। হ্যালো ক্যানাভান, গম্ভীর চেহারায় অভ্যর্থনা জানালো বারটেন্ডার। এই মুহূর্তে ওকে রিমরকে আশা করেনি সে। হামলায় অংশ নিয়েছিল তেমন কেউ নেই এখানে। আমি ওদের খুঁজতে আসিনি, বলল জো। কাজটা শেরিফের। বেন নরম্যান কোথায় জানো? বারে দাঁড়ানো লোক দুটো বারটেন্ডারের মুখে জোর নাম শোনার পর থেকেই আগ্রহের চোখে দেখছিল ওকে। ব্যাপারটার জো লক্ষ্য করেছে। দুবার পরস্পর দৃষ্টি বিনিময় করেছে ওরা। না, মাথা নাড়ল বারটেন্ডার। দুই আগন্তুক এখনো মাপছে ওকে। ভুরু কুচকে উঠল জোর। চোখাচোখি হতেই চট করে অন্যদিকে তাকালো ওরা। দুজনের একজন দীর্ঘদেহী, চওড়া কাঁধ, নিষ্ঠুর চেহারা। অন্যজন ছোটখাটো, পাকানো গোঁফ তার ঠোঁটের উপর। চোখের নিচ থেকে শুরু হয়ে গোঁফের আড়ালে এসে হারিয়ে গেছে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন। এই লোকটা ভয়ঙ্কর, বিপজ্জনক, ভাবল জো। ড্রিঙ্ক? জিজ্ঞেস করলো বারটেন্ডার। ইতস্তত করে সায় দিল জো। লোক দুটোকে দেখার পর থেকেই কেমন যেন অস্বস্তি লাগছে ওর। বারে ঠেস দিয়ে দাঁড়ালো। নিচু গলায় কি যেন আলাপ করে ড্রিঙ্কের দাম মিটিয়ে বেরিয়ে গেল দুই আগন্তুক। বারটেন্ডারের কাছে জো জানতে চাইল, ওরা কারা জানো? না, গোলাগুলির সময় এসেছে, নরম্যানের খোঁজ করছিল। বার মশার ওছিলায় দ্রুত অন্য প্রান্তে সরে গেল বারটেন্ডার। নরম্যানের খোঁজ করছিল কেন ওরা? ভুরু কুচকে গেলাসে চুমুক দিল জো। লোক দুটোকে দেখে সাধারণ কাউবয় বা ভবঘুরে বলে মনে হয়নি জোর। ড্রিঙ্কের দাম মিটিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো জো। লক্ষ্য করল সেলুনের উল্টো দিকে একটা স্যাডল হর্সের পাশে এক লোক বসে আছে। অন্ধকারে তার চেহারা পরিষ্কার দেখা না গেলেও বোঝা গেল সেই দুজনের একজন। লোকটার হাতে সিগারেট। ও বেরিয়ে আসতেই সিগারেটে দীর্ঘ টান দিল লোকটা। অন্ধকারে জ্বলজ্বল করে উঠল আগুনের বিন্দুটা। টুপি ঠিক করার সুতোয় সামনে সময় নিয়ে ব্যাপারটা লক্ষ্য করল জো। কোনো সংকেত? তিন জায়গা থেকে লোকটার সিগারেটের আগুন চোখে পড়া সম্ভব। এক, হার্ডওয়্যার স্টোর কিংবা তার পাশের কোনো গলি। দুই, লিভারি স্টেবল। আর তিন, শেরিফের অফিস বা তার আশেপাশের কোনো গলি। বোকা ছাড়া লিভারি স্টেবলে অপেক্ষা করবে না কেউ। ওটার পেছন দিকে বেরোনোর কোনো পথ নেই। পাশের গলিটাও হর্স কোরালে শেষ হয়েছে। সেক্ষেত্রে সন্দেহের আওতায় পড়ে হার্ডওয়্যার স্টোরের পাশের গলি আর শেরিফের অফিসের আশপাশটা। গোলাগুলির কারণে পথঘাট একদম ফাঁকা হয়ে গেছে। সেলুন বাদে বেশিরভাগ দোকানপাটই বন্ধ এখন। এই অন্ধকারে এমনি সময়ে লোকটার একাকী এখানে বসে থাকার কি মানে হতে পারে? ওর জন্যেই অপেক্ষা করছে? ভাত পাতা হয়েছে কোনো? হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে। এমন ভান করে ঘুরে আবার সেলুনে ঢুকে পড়ল জো। বারটেন্ডারের অবাক জিজ্ঞাসু দৃষ্টি উপেক্ষা করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। সাবধানে এসপারের শব্দ না তুলে সোজা শেরিফের অফিসের পেছনে চলে এলো সে। সদর রাস্তায় ওঠার গলির মুখে লোকটাকে দেখা গেল। অন্ধকারে ছায়ার মতো নিজেকে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে।
সামনের দিকে ঈষৎ ঝুঁকে দাঁড়ানোর ভঙ্গি নরম্যানের কথা মনে করিয়ে দিল জোকে। তবু নিশ্চিত হবার জন্যে নিঃশব্দে সামনে এগোলো সে। কাউকে খুঁজছো? পেছন থেকে মৃদু গলায় জিজ্ঞেস করলো ছায়ামূর্তিটাকে। চমকে ঘুরে দাঁড়ালো বেন নরম্যান। জোকে চেনামাত্র ভূত দেখার মতো চমকে উঠল। হাত বাড়ালো পিস্তলের দিকে। হাত মুঠো পাকিয়ে বিদ্যুৎ বেগে ঘুষি চালালো জো। নরম্যানের মুখ আর থুতনিতে আঘাত করল। খট শব্দে একটা দাঁত ভাঙল বোধ হয়। ডান হাতে মারা জোর দ্বিতীয় ঘুষিটা লাগলো বেনের চোয়ালে। পা ভাঁজ হয়ে গেল তার। যেন রাবারের তৈরি ওগুলো দরাম করে আছড়ে পড়ে গেল। দৌড়ে শেরিফের অফিসের কোণায় চলে এলো জো। মিশে গেল দেয়ালের সঙ্গে। রাস্তার ওপারের সিগারেটওয়ালা লোকটা বোধহয় এদিকের মারপিটের শব্দ শুনতে পেয়েছে। এগিয়ে আসছে সে। শেরিফের অফিসের সামনে নরম গলায় ডাকলো, মিস্টার নরম্যান। কি কি হয়েছে? আরে কে? অন্ধকার ফুরে লোকটার সামনে হাজির হলো জো। তোর জম, কঠোর সুরে বলল সে। চমকে উঠে পিস্তলের উদ্দেশ্যে হাত বাড়ালো লোকটা। হার্ডওয়্যার স্টোরের পাশের গলিতে অপেক্ষামান দীর্ঘদেহী অপর বন্দুকবাজ অনেকক্ষণ সঙ্গীদের কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে বুঝে গেল কোথাও একটা গোলমাল হয়ে গেছে। আড়াল ছেড়ে বেরিয়ে এলো সে। সংকেত ঠিক হয়ে থাকলে তাদের শিকার অনেক আগেই বেরিয়েছে সেলুন থেকে। প্ল্যান মাফিক চললে এতক্ষণে ক্যানাভানের লাশ পড়ে যাবার কথা। শেরিফের অফিসের দিকে এগোলো সে। রিস্কোর সামনে ক্যানাভানকে দেখেই বুঝে ফেলল সব পরিকল্পনা মাঠে মারা গেছে তাদের। সঙ্গীর মতো সেও সিক্স শুটার খামছে ধরল ডান হাতে। দুজনের কেউই জোর হাতের নাচন টের পেল না। কোত্থেকে কি করে ওর হাতে পিস্তল উঠে এলো বুঝতেই পারল না ওরা। ভোজবাজির মতো যেন ঘটে গেল ঘটনাটা। ওরা পিস্তল ড্র করার আগেই দু দফা আগুন ঝরল জোর পিস্তল। প্রথম গুলিটা লাগলো দীর্ঘদেহীর ঠিক বেল্ট পাকলের 1 ইঞ্চি নিচে। পরের গুলিটা তার পাশেই আশ্রয় নিল। আরো বড় করে দিল প্রথম তৈরি হওয়া ছিদ্রটাকে। জোড়া পিস্তলধারী সিক্স শুটার হোলেস্টার থেকে বেরিয়ে এলো। একই সময়ে আবার গর্জে উঠল জোর পিস্তল। হাঁটু ভাঁজ হয়ে গেল ভয়াল দর্শন গানম্যানের। সিক্স শুটার তুলে গুলি করার আপ্রাণ চেষ্টা চালালো সে। পারল না। পড়ে গেল মুখ থুবড়ে। হাত থেকে খসে পড়ল তার পিস্তল। ঘুরে দাঁড়িয়ে দৌড়ে গলির মধ্যে চলে এলো আবার জো। ঘোড়ার ছুটন্ত হুরের শব্দ ছাড়া আর কিছু কানে এলো না ওর। থমকে দাঁড়ালো সে। শব্দটা ক্রমশ দূরে সরে গেল। গোলাগুলির শব্দে লোকজন বেরিয়ে এসেছে ইতিমধ্যে। সেলুনের দরজায় ভিড় লক্ষ্য করল জো। হার্ডওয়্যার স্টোরের সামনে দীর্ঘদেহী বন্দুকবাজের উপর ঝুঁকে আছে দুজন লোক। সরু চোখে চারপাশটা একবার দেখে নিয়ে রিস্কোর দিকে এগোলো। হাঁটু গেড়ে বসে লোকটাকে টেনে সোজা করলো। মারা যাচ্ছে লোকটা। বেঁকে থাকা পাজোড়া টেনে সোজা করে দিল জো। মৃত্যুপথযাত্রী লোকটার প্রতি কোনো আক্রোশ বোধ করছে না, আবার দুঃখও লাগছে না। ভাড়াটে বন্দুকবাজ ছিল ওরা। এ পেশার বিপদ সম্পর্কে ওয়াকিবহাল ছিল পুরোপুরি। হঠাৎ চোখ মেলে জোকে দেখল লোকটা। ফার্স্ট ভাঙা হাফ ধরা গলায় উচ্চারণ করলো সে, অসম্ভব ফাস্ট তুমি। মুখ হা করে শ্বাস টানতে লাগলো বন্দুকবাজ। পেছনে পায়ের আওয়াজ পেল জো। খুব খারাপ লাগছে, বলল বন্দুকবাজ। কেন? জিজ্ঞেস করলো জো। মিস্টার নরম্যানের জন্য। সেই ভাড়া করে এনেছিল তোমাদের? চট করে জানতে চাইল জো। গানম্যান প্রশ্নটা শুনেছে কিনা বোঝা গেল না। সব অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে সে। ঠোঁট জোড়া নড়ে উঠল সামান্য তার। তারপর ছোট্ট একটা ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেল সে। উঠে দাঁড়ালো জো। কার্তুজ বেল থেকে তাজা গুলি ভরল ম্যাগাজিনে। ওই লোকটাও মারা গেছে? জিজ্ঞেস করলো সে। দীর্ঘদেহীর উপর ঝুঁকে থাকা দুজনের মধ্যে রিমরকের বারটেন্ডার রয়েছে।
জোকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। অ্যাপ্রন পরেই বেরিয়ে এসেছে সে, হাতে শটগান। শটগান, জবাব দাও, লোকটা মরে গেছে? হ্যাঁ, অন্যজন জবাব দিল। ভুঁড়ি ফুটো হয়ে গেছে, আস্ত একটা পয়সা ঢুকিয়ে দেয়া যাবে ওই ফুটোয়। আরেকজন ছিল না ওদের সঙ্গে? প্রশ্ন করল বারটেন্ডার। তার কি অবস্থা? পালিয়েছে, সংক্ষেপে জবাব দিল জো। ফিরতি পথ ধরল সে। মাঝপথে শেরিফ আর ড্যান গোমেজের সঙ্গে দেখা হলো। গোলাগুলির শব্দে বেরিয়ে এসেছে ওরাও। কি হয়েছে জো? প্রশ্ন করল শেরিফ। নরম্যান আর দুজন ভাড়াটে বন্দুকবাজ তোমার অফিসের সামনে ওত পেতে অপেক্ষা করছিল। সংক্ষেপে ব্যাপারটা ওদেরকে জানালো জো। নরম্যান ভাড়াটে বন্দুকবাজ এনেছিল? বিস্ময় প্রকাশ পেল শেরিফের কণ্ঠে। কোন দিকে গেছে সে এখন? এখন আর ওর নাগাল পাবে না, বলল জো। চলো ফেরা যাক। মার্শের কাছে শুনেছ তো সব? টাইলারকে ছাড়তে এখন আর কোনো বাধা নেই নিশ্চয়? না, আজই ছেড়ে দেব ওকে, জানালো শেরিফ। 17। সেলের তালা খোলা হলে হেনরি টাইলার বেরিয়ে এলো। খোঁচা খোঁচা দাড়িতে গাল ঢাকা পড়েছে তার, চেহারায় উদ্বেগের ছাপ। সেলে আটকা অবস্থায় বাইরের গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছে সে। সেই থেকে দুশ্চিন্তায় কাঠ হয়ে আছে প্রায়। শেরিফের পেছনে জোকে দেখেই সে জিজ্ঞেস করল, জো, অনেক গোলাগুলির শব্দ শুনলাম। সংক্ষেপে সব জানালো জো। শোনার পর খানিকটা প্রসন্ন হয়ে উঠল টাইলার। কিন্তু গোমেজের মুখে খুনোখুনির খবর শুনে রাগ ঝলসে উঠল তার চেহারায়। নরম্যানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো সে। তার দালালরাও গালাগালির আওতা থেকে বাদ গেল না। টাইলারের রাগ কিছুটা প্রশমিত হলে শেরিফ বলল, ইউনিটাবাসীরা এখন অনুতপ্ত। আসল ঘটনা না জেনেই নরম্যানকে সাহায্য করতে গিয়েছিল তারা। আসলে ওদের কোনো দোষ নেই। একসময় তো আমারও ধারণা জন্মেছিল তোমরাই আসলে অপরাধী। নিজেদের বাঁচানোর জন্য নির্বিচারে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছ। এস্টাবিডের গুরুত্বপূর্ণ একজন সাক্ষীকে মেরে ফেলল জো, তারপর আবার কিডন্যাপ করল মার্শকে। এছাড়া অন্য কি করার ছিল? ফুঁসে উঠল বেন টাইলার। অন্যায় কিছুই করেনিও। হানিকাট আর মাসই আগে আক্রমণ করেছিল ওকে। জো কেবল আত্মরক্ষা করেছে। আর আসল অপরাধীদের মুখোশ খোলার জন্য মার্শকে কিডন্যাপ করা জরুরি হয়ে পড়েছিল। আমি কাউকে দোষারোপ করছি না, বলল শেরিফ। টাইলার হেসে বলল, বিল, ওয়াগন হুইলের নয়া বসকে কেমন মনে হচ্ছে? নতুন বস? হ্যাঁ, জোর কথা বলছি। এবার অবসর নেব আমি, বয়স হয়েছে তো। ও, তোমাকে অবসর নিতে দিচ্ছি না। কাজকর্ম ছেড়ে দিলে তুমি আরো বুড়িয়ে যাবে, বলল জো। তাছাড়া আমি চাই সব কিছু আগের নিয়মে চলুক। কোনো বিষয়ে আমাদের মতের অমিল হলে টস করে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, জো ঠিকই বলেছে। কাজ ছেড়ে দিয়ে তুমি করবেটা কি? জোকে সমর্থন জানালো শেরিফ। ঠিক আছে, তাই হবে, চেহারায় সদ্য গাম্ভীর্য ফুটিয়ে বলল টাইলার, যেন নিতান্ত অনিচ্ছায় সে জোর কথা মেনে নিচ্ছে। আরেকটা ব্যাপার, তুমি যে 5 জনের জন্য উইল করেছিলে, আমি ওদের জন্য কিছু করতে চাই। রাঞ্চের মোট লাভ থেকে 20% আমি দিতে চাই ওদের। আমার আপত্তি নেই তো? তোমার আপত্তি নেই তো? বাহ, এ তো খুব ভালো প্রস্তাব, উৎসাহে বলল টাইলার। কি ড্যান, তোমরা খুশি তো? হ্যাঁ, তবে জো আমাদের কিছু না দিলেও আমরা নাখোশ হতাম না, জবাব দিল ড্যান গোমেজ। জো বলল, তা আমি জানি ড্যান, তোমাদের উপর আমার আস্থা আছে। সবার সাহায্য মিললে ওয়াগন হুইলের অবস্থা অনেক ভালো করা সম্ভব আমি মনে করি। আমরা আছি তোমার সঙ্গে, জবাব দিল ড্যান গোমেজ। সোলোটারের বাড়ি হয়ে রাঞ্চের পথ ধরল ওরা। আহতদের ব্যাপারে ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে, জানিয়েছে ডাক্তার। লিন্ডেন সোলকে নিয়ে বেশি ভয় ছিল জোর।
বুকের বাঁ পাশে গুলি লেগেছিল ওর। অল্পের জন্য ফুসফুসে ভেদ করেনি। তারা জ্বলা রাত, ঝিরে ঝিরে বাতাস দিচ্ছে। টাইলারের পাশে ক্যানাভান, পেছনে রয়েছে কিম এলিস আর ড্যান গোমেজ। ওদের পেছনে পেছনে আসছে ওয়াগন হুইলের বাকি সবাই। রকি জর্জের কাছাকাছি এসে ঘোড়ার লাগাম টানল হেনরি টাইলার। এখানেই খুন হয়েছিল ফ্র্যাঙ্ক ক্যানাভান। সে এক দুঃসহ চিঠি। জোর দিকে ফিরল টাইলার। তাড়াহুড়ো করে আমি জেলে ঢুকে তোমার হাতে ওয়াগন হুইলের দায়িত্ব তুলে দেয়ায় দারুণ অবাক হয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ, স্বীকার গেল জো, হাসল টাইলার। যে কোনো কিছুর অধিকার পাবার জন্যে লড়তে হলে সেটার প্রতি অন্যরকম মমতা তৈরি হয় মানুষের মনে। ওয়াগন হুইলের ভাবি বছর এ জিনিসটার দরকার ছিল, সেজন্যই তোমার হাতে তুলে দিয়েছিলাম ওয়াগন হুইলের ভার। মানসিকভাবে তৈরি হয়েই এসেছিলাম আমি, সায় দিল জো। অবশ্য আমার ধারণা ছিল লড়াইটা হবে তোমার বিরুদ্ধে। সেটা অস্বাভাবিক না। বুদ্ধি হবার পর থেকেই তুমি জেনে এসেছো আমি তোমার বাবার হত্যাকারী। তোমার মা আমাকে কখনো পছন্দ করতে পারেনি। আমাদের সমান অংশীদারিত্বের ব্যাপারটা কোনোদিন সুনজরে দেখেনি সে। রাঞ্চের সব ক্ষমতা তোমার বাবার হাতে থাকবে, এই চাইতো তোমার মা। আমাকে বিশ্বাসই করতো না। যা হোক, আমাদের দুজনের শেষ ঝগড়ার পর আগ্রহে সামনে ঝুঁকে এলো জো। কি নিয়ে ঝগড়া হয়েছিল সেটা আমি মনে করতে চাই না জো। এ প্রসঙ্গে আলাপের বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। মাঝে মাঝে মনে হয় ভুলটা হয়েছিল আমারই। ব্যাপারটাতে নাক গলানো ঠিক হয়নি। তোমার বাবা অবশ্য তা মনে করেনি। আমাকে সবই খুলে বলেছিল সে। কিন্তু ব্যাপারটা কি? তারা দিল জো। অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিল টাইলার। ব্যাপারটা কিভাবে বলা যায় তা নিয়ে কম ভাবিনি, কিন্তু কোনো উপায় খুঁজে পাইনি। আমার ভয়, যেভাবেই বলি না কেন তোমার ভালো লাগবে না জো। তবু বলো। বেশ, বলছি তাহলে। তোমার বাবা মায়ের দাম্পত্য জীবন তেমন সুখের ছিল না। আর পাঁচটা দম্পতির মতো ওদের মধ্যেও অশান্তি ছিল, ঝগড়া হতো প্রায়ই। পশ্চিমের রাঞ্চ জীবন তোমার মায়ের ভালো লাগতো না। মারামারি গোলাগুলিকে ভয় পেত। কিন্তু বেসিনের তখনকার পরিস্থিতি বেশ ছিল অশান্ত ছিল। নতুন শহর গড়ে উঠছে কেবল। আইন শৃঙ্খলার কোনো বালাই ছিল না। যা হোক, সংসারের অশান্তি তোমার বাবাকে বারমুখ করে তুলল। তার মন চলে গেল ভিন্ন নারীতে। আড়ষ্ট হয়ে গেল জো। এরপর টাইলার কি বলবে জানে সে। পরিষ্কার বুঝতে পারছে নরম্যানের বউ। ফস করে উচ্চারণ করল সে। হ্যাঁ, সিনথিয়া, নরম্যান, বলল টাইলার। এমনিতেই পুরুষ ঘেঁষা ছিল মহিলা। তোমার বাবার সঙ্গে তার সম্পর্ক কতটা গড়িয়েছিল জানি না। ব্যাপারটা গোপন রাখতে পেরেছিল ওরা। তোমার বাবা নিজে থেকে না বললে আমিও বিন্দু বিসর্গ কিছুই জানতে পেতাম না। এটা জানার পর থেকেই মন কষাকষি শুরু হয় তোমাদের, তাই না? হ্যাঁ, আমি ফ্র্যাঙ্ককে সিনথিয়ার কাছ থেকে সরে আসতে বলেছিলাম। বোঝাতে চেয়েছিলাম নরম্যান জানলে বিপদ হবে। কিন্তু তোমার পরামর্শ শোনেনি এবং যা অনিবার্য তাই ঘটেছে। হ্যাঁ, মনটা বিষণ্ণ হয়ে গেল জোর। তার মানে গোড়া থেকেই তুমি জানতে নরম্যানই বাবার হত্যাকারী? হ্যাঁ, কিন্তু প্রমাণের কোনো উপায় ছিল না। চেষ্টা করলে হয়তো আদালতে দাঁড় করানো যেত নরম্যানকে। সেখানেও সমস্যা ছিল। খুনের মোটিভ জানাজানি হলে সিনথিয়া আর তোমার মা দুজনেই কষ্ট পেত। এসব ভেবে আমি আর বাড়াবাড়ি করতে যাইনি। যদিও এড ওয়াইলিকে একবার ধরে এনেছিলাম। অনেক মারধর করেছি, কিন্তু কাজ হয়নি কোনো। সুখ মুখ খোলেনি বদমাসটা। ওয়াগন হুইলের উপর তখনও নজর পড়েনি নরম্যানের? না,
নিজের রাঞ্চ নিয়েই সন্তুষ্ট ছিল সে। পরের জমির প্রতি কোনো লোভ ছিল না। কিন্তু গত কয়েক বছর বড় কঠিন সময় কাটাতে হয়েছে সবাইকে। নরম্যান তাই উপলব্ধি করল সে বুড়িয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষতি আর কোনোদিনই পুষিয়ে উঠতে পারবে না। মাঝ বয়সে নতুন করে কিছু শুরু করা সম্ভব না। তখনই ওয়াগন হুইলের দিকে চোখ পড়ল তার। ছোট রানসারদের নিয়ে জোট বেঁধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দিল। চুপ করে সামনে তাকিয়ে থাকলো জো। ব্যাপারটা তাহলে এই, বাবার সঙ্গে টাইলারের ঝগড়ার কারণ সিনথিয়া, বাবার খুন হবার কারণও ওই মেয়েটা। রাঞ্চে পৌঁছে পার্লারে জড়ো হলো সবাই। ইউনিটা যুদ্ধের নতুন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হলো। গভীর আগ্রহ নিয়ে শুনল টাইলার। মাঝপথে কফি নিয়ে ঘরে ঢুকলো লরা। চোখে ঝিলিক তুলে ওকে দেখলো টাইলার। কফি না হলে এসব গল্প ঠিক জমে না, সন্তোষের গলায় বলল সে। আর দেখো, না চাইতেই ঠিক এসে গেছে। লরাকে চাকরি দেয়া কাজের কাজ হয়েছে একটা, কি বলো জো? হ্যাঁ, ও ওয়াগন হুইলে কাজ নেয়ায় খুশি হয়েছে আমি, বলল জো। আর চোখে লরাকে দেখলো একবার। রক্তিম ছাপ ফুটে উঠেছে চেহারায়। কেমন যেন অপথিব লাগছে। কফি পরিবেশন শেষে পার্লার থেকে পালালো যেন লরা। কয়েক মিনিট পর আস্তে করে বেরিয়ে এলো জো। রান্নাঘরের দরজা পথে লরাকে দেখে ভেতরে ঢুকলো। ওকে দেখে অবাক হলো না লরা, যেন তার জানাই ছিল জো আসবে। শুনেছ সব? জিজ্ঞেস করলো জো। সব না, খানিকটা, জবাব দিল লরা। এস্টাবিট করিয়েছিল মার্স, হানিকাট আর নিউবোল্ট। জানালো জো, টাইলার বা ওয়াগান হুইলের কেউ এর সঙ্গে জড়িত ছিল না। আমি জানতাম মিস্টার টাইলার এ কাজ করতে পারে না, বলল লরা। শেরিফের সঙ্গে তোমার ঝামেলা মিটেছে, নাকি এখনো তোমাকে খুঁজে বেড়াচ্ছে সে? সব ঝামেলা চুকে বুকে গেছে, বলল জো। তোমার বাবার হত্যাকারীর পরিচয় জানতে পেরেছ? বেন নরম্যান। কিন্তু তার কোনো প্রমাণ নেই, হয়তো কোনোদিনই প্রমাণ করা সম্ভব হবে না। হেনরি টাইলার? না, বাবার খুন হবার পেছনে ওর হাত নেই। আশ্বস্ত হলাম জো। রাগী একগুঁয়ে হলেও মানুষ হিসাবে সচ্ছে। তাকে আমি পছন্দ করি। এখানেই থাকছো তো তুমি? এখানে কিংবা আমাদের পুরনো রাঞ্চ হাউজে। মেরামতের কাজটা হয়ে যাক। লরা, তুমি যাবে ওখানে রাঁধুনি হিসেবে? স্মিথ হেসে জিজ্ঞেস করল লরা। মাথা খারাপ? টাইলারের মতো ঝুঁকি নেব ভেবেছ? ইউনিটায় পাদ্রির অভাব আছে নাকি? লরার হাত ধরল জো। লজ্জায় অধোবদন হলো লরা, কিন্তু ততক্ষণে বুকে জড়িয়ে ধরেছে ওকে জো। এক হাতে মুখ উঁচু করে ধরে ওর ঠোঁট খুঁজে নিল সে। সমাপ্ত।